উত্তরের দৃষ্টিনন্দন আর জনপ্রিয় পর্যটন কেন্দ্র তাজহাট জমিদার বাড়ি। এটির ইতিহাস যদি একটু দেখা যায়, মান্নান লাল রয় একজন শিখ ধর্মাবলম্বী ক্ষত্রিয়। তাদের পূর্বপুরুষ পাঞ্জাব থেকে বাংলায় আসেন। জনশ্রুতি রয়েছে যে তৎকালীন মুঘল সাম্রাজ্যের দ্বারা অত্যাচারিত হয়ে তারা পাঞ্জাব থেকে আসেন বাংলায়। আর একটি পক্ষ অবশ্য বলছে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যেই তাদের এই বাংলায় আগমন। উক্ত পলাতক শিখদের অন্যতম অধীনস্থ পুরুষ মান্নান লাল রয় প্রতিষ্ঠা করেন এই জমিদার বাড়িটি। প্রায় 16.5 একর জমির ওপর প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িটি। রয়েছে বিশাল বিশাল অনেকগুলো কক্ষ। পুরো জমিদার বাড়িটি সাজানো হয়েছে হরেক রকমের গাছে। বৃক্ষপ্রেমিকরা যেমন পাবেন ঘুরে মজা, তাদের যেমন নয়ন জুড়িয়ে যায়, ঠিক তেমনি শৈল্পিক দৃষ্টিতেও রয়েছে গাছের ছোঁয়া। মোট পুকুর রয়েছে 3টি, এখনও বিদ্যমান রানীর সেই পুকুর। পদ্ম জলে এখনও সেই জলে ভাসে পদ্ম। 1986 সালে যখন এটি স্থানান্তরিত হয় হাইকোর্টের একটি ব্রাঞ্চ হিসেবে, তখন এর অবকাঠামোয় যথেষ্ট পরিবর্তন আনা হয়। কোনো ধরনের আর্কিটেক্ট ছাড়াই উন্নয়ন কাজে হাত দেওয়া হয়। তাজহাট জমিদার বাড়িতে ভেতরে প্রতিষ্ঠিত হয় টয়লেট, যা কিনা পরিপূর্ণ একজন হিন্দু ধর্মাবলম্বী জমিদারের পক্ষে চিন্তার বাইরে। এই জমিদার বাড়ির অনেকগুলো সেবা বাড়ি ছিল, অর্থাৎ তাদের কর্মচারীদের বাড়িগুলো, সেগুলোও ভেঙে গেছে অনেক আগেই। জমিদারদের আসবাবপত্রের সেই চিহ্ন এখন আর খুঁজে পাওয়া যায় না কোথাও। কবে কিভাবে হারিয়ে গিয়েছে তাও জানা যায় না। এত কিছুর পরেও এই জমিদার বাড়িটি এই উত্তরের জনপদের, অর্থাৎ বিশেষ করে রংপুর, বৃহত্তর রংপুরের মধ্যে সবচেয়ে অক্ষত এবং সুরক্ষিত জমিদার বাড়ি হিসেবেই এখনও রয়েছে চালু। রংপুরে মোট 13টি জমিদার পরিবার ছিল। এই পরিবারের বাকি জমিদারদের বাড়িগুলো হারিয়ে গেছে সময়ের কালে আর সংরক্ষণের অভাবে। এই জমিদার বাড়িটি এখনও টিকে রয়েছে। দেশ বিদেশ থেকে হাজারো দর্শনার্থী আসে প্রতিদিন এই জমিদার বাড়িকে দেখার জন্য। তারা জমিদার স্মৃতিতে বাড়ি দেখে সত্যিই মুগ্ধ হয়। তবে জাদুঘর কেন্দ্রিক যেই সংস্কৃতি বিকাশ, অর্থাৎ এর ইতিহাস এবং ঐতিহ্যকে সমাজের চোখে সামনে তুলে ধরা, সেই বিষয়ে আমরা জানব কিছু শিক্ষার্থীসহ অত্র এলাকায় তারা এর ইতিহাস সম্পর্কে প্রকৃত অর্থে কতটুকু জানেন। এই জাদুঘরটি প্রতিষ্ঠাকাল বা তাজহাট জমিদার বাড়ির প্রতিষ্ঠাকাল সম্পর্কে আপনার কিছু জানা আছে? না, এই সম্পর্কে আমার জানা নাই। আচ্ছা, তাজহাট জমিদার বাড়িটি কত একর জায়গার উপরে প্রতিষ্ঠিত? আনুমানিক 20 একর। আপনি কি এই জাদুঘর কখনো পরিদর্শন করেছেন? জি হ্যাঁ, পরিদর্শন করেছি। আচ্ছা, এখানে কয়টি পুকুর রয়েছে? এখানে পুকুর রয়েছে 2টি, বড় পুকুর। আচ্ছা, আপনার এই যে জাদুঘরটি, এর আগে জাদুঘর হওয়ার আগে এটি কি ছিল? এটি হাইকোর্ট ছিল। কি কখনো এই জাদুঘর পরিদর্শন করেছেন? জি, করেছি। আচ্ছা, এই তাজহাট জমিদার বাড়ির প্রতিষ্ঠাতার নাম কি? বলতে পারবো না। তাজহাট জমিদার বাড়ির একবারে দেওয়ালের সঙ্গে দাঁড়িয়ে আছেন একজন অটোরিকশা চালক। তার কাছে আমরা জানতে চাইবো যে আপনি কি জমিদার বাড়ি কখনো ঘুরেছিলেন? জি, আমি ঘুরেছিলাম। আচ্ছা, এই জমিদার বাড়িটি কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত? এই জমিদার বাড়িটা আছে আপনার 5 একর জায়গার উপরে প্রতিষ্ঠিত। আচ্ছা, এই জমিদার বাড়ির রানীর নাম কি? এটা আমি বলতে পারবো না, আমার বাপদাদারা বলতে পারবে। রাজার নাম ছিল গোপাল লাল রায় বাহাদুর। তাজহাট জমিদার বাড়ির জাস্ট বিপরীতে একটি দোকানের একজন মালিকের সঙ্গে কথা বলছিলাম। আপনি কি কখনো তাজহাট জমিদার বাড়ি ঘুরেছেন? তাজহাট জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা জমিদারের নাম কি? গোপাল লাল। এখানে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী জানান, যদিও কিছুটা সীমাবদ্ধতা রয়েছে, তারপরেও বর্তমান নিয়োগপ্রাপ্ত কাস্টোডিও যথেষ্ট উদ্যমী এবং তিনি প্রকৃত অর্থেই যেই সীমাবদ্ধতাগুলো রয়েছে সেই সীমাবদ্ধতা নিয়ে কাজ করছেন এবং খুব শীঘ্রই এর গুণগত পরিবর্তন চলে আসবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মচারী জানান। অবশ্য এ বিষয়ে রংপুর জাদুঘরের বর্তমান কাস্টোডিয়ান ক্যামেরার সামনে কোনো কিছু বলতে চাননি। বিশ্বের বিভিন্ন দেশে
ট্যুরিস্ট স্পটগুলোতে ন্যারেটর তথা ট্যুরিস্ট গাইড সরকারি বেসরকারিভাবে পাওয়া যায়। বাংলাদেশের অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলোর মতো এখানেও নেই, এই তাজহাট জমিদার বাড়িতেও নেই কোনো ট্যুরিস্ট গাইড তথা ন্যারেটর যারা বর্ণনা করবে এই জমিদার বাড়ির ইতিহাস আর ঐতিহ্য। কিছু সাইনবোর্ড অবশ্য রয়েছে, তবে দর্শনার্থীরা অনেক ক্ষেত্রে পড়ার চেয়েও শুনতে ভালোবাসে, আর সেই শোনার বাস্তবতাটুকু বাংলাদেশের অন্যান্য ট্যুরিস্ট স্পটের মতো এই জমিদার বাড়িটিতেও নেই কোনো ন্যারেটর। পিকনিক স্পট হিসেবেও এই জমিদার বাড়িটির রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। আশপাশের বিভিন্ন জেলা থেকে স্কুল কলেজের ছেলেমেয়েরা আসে পিকনিকের উদ্দেশ্যেও। জমিদার গোপাল লাল রয় ছিলেন প্রকৃত অর্থেই একজন শিক্ষাপ্রেমিক, আর এই গোপাল লাল রয়ের বিশেষ অবদানের কারণেই প্রতিষ্ঠিত হয় সুনামধন্য উত্তরবঙ্গের কারমাইকেল কলেজ। এই কারমাইকেল কলেজের ভূমিদানের ক্ষেত্রেও তার রয়েছে একটি বিশেষ অবদান। পাশাপাশি শিক্ষা অনুরাগীর নামেই রংপুরে রয়েছে একটি সড়কের নাম, যেটিকে বলা হয় JL রয় রোড, অর্থাৎ গোপাল লাল রয় রোড। পরিবারগতভাবেই এই জমিদার পরিবারটি ছিল ব্যবসায়ী পরিবার। তাদের ব্যবসার মূল উপকরণের মধ্যেই ছিল স্বর্ণ আর মোহরের ব্যবসা। বিভিন্ন ধরনের রূপার স্বর্ণের টুপি তৈরি করা হতো বলে এবং এখানে হাট বসতো। টুপি থেকেই তাজ, আর তাজ থেকেই হয়ে গেল বাজারের নামে হাট, তাজহাট। এই তাজহাটের উৎপত্তি এখান থেকেই মূলত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তাজহাট জমিদার বাড়ির জাস্ট ঢোকার রাস্তায়। ইন্টারভিউ যেগুলো নিয়েছি, আসলে প্রকৃতপক্ষে কেউই জানে না এই তাজহাটের ইতিহাস বা জমিদার কেন্দ্রিক কোনো কিছু। অর্থাৎ নতুন জেনারেশন থেকে পুরনো জেনারেশনের যেই জাদুঘরের যেই ভূমিকাটা ছিল, যে প্রকৃত অর্থে মানুষের মাঝে এর ইতিহাস এবং ঐতিহ্যকে ধরে প্রকাশ করা, সেই জনগণের সঙ্গে সম্পৃক্ততা আসলে এখনও বাংলাদেশের কোনো জাদুঘরেই আসেনি বোধহয়। বাংলাদেশের 30টি জাদুঘরের মধ্যে একটিতেও বোধহয় জনসম্পৃক্ততা নেই। কেননা আমরা যেভাবে স্কুলের ছাত্রদের কাছে জানতে চেয়েছি, ঠিক তেমনিভাবে জানতে চেয়েছি জাস্ট জাদুঘরের বিপরীতের দোকানদারের কাছ থেকেও। কেউই প্রকৃত ইতিহাস জানে না। এই জাদুঘর সারা বিশ্বে তাদের ইতিহাস এবং ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টাই করছে, আর আমাদের জাদুঘর এখনও সীমাবদ্ধ রয়েছে শুধুমাত্র কিছু সেমিনার আর সিম্পোজিয়ামের মধ্য দিয়েই। তবে এখন প্রশ্ন হচ্ছে গিয়ে একটি, কবে এই জাদুঘরগুলো হবে জনবান্ধব, কবে তারা প্রকাশ করবে সাধারণের কাছে আমাদের ইতিহাস আর ঐতিহ্যের গৌরব নিয়ে। ইনাম শাহরিয়ার, স্টাফ রিপোর্টার, বাংলা FM।